আজ আমি দশম চার্লসের সময়ে জুলাই বিপ্লব হয়েছিল তা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1824-এ অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর তার ভ্রাতা কদ দ্'আর্তোয়া দশম চার্লস নাম নিয়ে সিংহাসনে আরোহণ করেন। চার্লসের ব্যক্তিত্বে মাধুর্য ছিল, কিন্তু তার কাণ্ডজ্ঞান ছিল না। দীর্ঘদিন ধরেই তিনি অতি দক্ষিণপন্থীদের স্বীকৃত নেতা। অতএব তার রাজত্বকালে অতি দক্ষিণপন্থীদের আধিপত্যের পরিকল্পনা করার প্রয়াস স্বাভাবিক ছিল। শিক্ষার উপর যাজকীয় কর্তৃত্বের প্রতিষ্ঠা, যা ইতিমধ্যে অনেকটা অগ্রসর হয়েছিল, এবার তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিল। ভিলালের সরকার প্রকৃতপক্ষে বৃহৎ ভূমধ্যকারীদের সরকার, কিন্তু সরাসরি বিপ্লবী ব্যবস্থা নাকচ করে তাদের ঈপ্সিত আধিপত্য কায়েম করা সম্ভব ছিল না। তাই তিনি বাঁকা পথ ধরেছিলেন। দেশত্যাগী অভিজাতদের জমি ফিরিয়ে দেওয়ার কোনো উপায় ছিল না। ভিলাল জাতীয় ঋণের সুদের হার 5% থেকে 3% কমিয়ে আনলেন। তাতে সরকারের যে 1 বিলিয়ন ফ্রা বাঁচল, তাই দিয়েই দেশত্যাগী অভিজাতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করলেন ভিলাল। এতে ব্যাংক মালিকদের ক্ষতি হলো, ঋণপত্রের মালিকদের সুদের হার কমে গেল। এরা সবাই বিক্ষুব্ধ হয়ে উঠল। এই ব্যবস্থার উদ্দেশ্য তাদের চোখে স্পষ্ট হয়ে ধরা দিল। এমন একটি শ্রেণীর মানুষের সুবিধার্থে এই আইন হলো, যারা বিপ্লবের সময় দেশ থেকে পালিয়ে গেছে, যারা দেশের বিরুদ্ধে লড়েছে। এই আইনের পর আরও একটি আইনের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে বলা হলো, পুত্রদের মধ্যে ভূসম্পত্তি সমভাবে বণ্টন না করার অধিকার পিতার থাকবে। তিনি জ্যেষ্ঠ পুত্রকে বেশি সম্পত্তি দিতে পারবেন। ভূসম্পত্তিতে জ্যেষ্ঠ পুত্রের একক উত্তরাধিকারের আইন প্রবর্তনের প্রথম পর্যায় এই প্রস্তাব উচ্চতর কক্ষে পাশ হয়নি। ভিলাল মন্ত্রিসভার চার্জ সম্পর্কিত নীতি পূর্ব রাজতন্ত্রকে ক্রমশ অত্যন্ত অপ্রিয় করে তোলে। এই আইনে ধর্মের প্রতি অসম্মান মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বলে ঘোষিত হয়। ইতিমধ্যে দেশে জেসুইটরা ফিরে এসেছে। অন্যান্য ক্যাথলিক সমিতিও অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। রাজতন্ত্র ও চার্চের মৈত্রীর এইসব স্পষ্ট চিহ্ন ভলতেরীয় বুর্জোয়াদের সংখ্যা জাগ্রত করে। শান্তিপূর্ণ বিদেশ নীতি অনুসরণ করে ও জাতীয় রক্ষী বাহিনী ভেঙে দিয়ে ভিলাল মন্ত্রিসভা অত্যন্ত অপ্রিয় হয়ে ওঠে। ফলে 1827-এর নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ভিলাল মন্ত্রিসভার পতন হয়। এরপর কিছুকাল মার্তিনাক মন্ত্রিসভা মধ্যপন্থী নীতি অনুসরণ করে। 1829-এর শেষভাগে কাউন্ট পলিনিয়াকের নেতৃত্বে মন্ত্রিসভা পুনর্গঠিত হয় এবং তিনি স্পষ্ট ভাষায় তার প্রকৃত লক্ষ্যের কথা ঘোষণা করেন। তিনি সমাজকে নতুনভাবে সংগঠিত করবেন, রাষ্ট্রে যাজক সম্প্রদায়ের পুরনো আধিপত্য ফিরিয়ে দেবেন এবং একটি শক্তিশালী অভিজাত শ্রেণী সৃষ্টি করে তাদের বিশেষ সুযোগ সুবিধায় মণ্ডিত করবেন বললেন। এরপর রাজতন্ত্রের উদ্দেশ্য সম্পর্কে সব সন্দেহের নিরসন হলো। তাছাড়া পলিনিয়াকের নিয়োগ সংসদ ও জনমতের বিরুদ্ধে চ্যালেঞ্জ, মেটার্নিকের ভাষায় প্রায় প্রতি বিপ্লব। সম্ভ্রান্ত বুর্জোয়ারা এই চ্যালেঞ্জ গ্রহণ করল।
সংসদের সদস্যরা জানিয়ে দিল যে পলিনিয়াকের মন্ত্রিসভার প্রতি তাদের আস্থা নেই। যে প্রশ্নটি তখন বড় হয়ে দেখা দিল তা হলো সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশের আস্থাভাজন মন্ত্রিসভার নিয়োগ কি রাজার পক্ষে আবশ্যিক। রাজা সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচনের ব্যবস্থা করলেন, কিন্তু প্রশাসনের চাপ সত্ত্বেও বিরোধীরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে ফিরে এলো। এরপর রাজা নথি স্বীকার করতে পারতেন। প্রথম নিকোলাস ও মেটার্নিক তাকে সেই পরামর্শই দিয়েছিলেন, কিন্তু দশম চার্লসের মতো এমন নির্ভেজাল নির্বোধ রাজা আর কখনো ফ্রান্সের সিংহাসনে বসেনি। তার চরিত্রের একমাত্র বৈশিষ্ট্য ছিল একগুঁয়েমি। এই একগুঁয়েমির জন্যই তাকে রাজমুকুট হারাতে হয়। কোনো পরাজয় থেকে তার কিছু শেখার সুযোগ হয়নি। পূর্বনির্দিষ্ট লক্ষ্যের দিকে একচক্ষু হরিণের মতো দ্রুত ধাবমান রাজা অল্পদিনের মধ্যেই রক্ষণশীল অভিজাত ও যাজক ছাড়া অন্য সব গোষ্ঠীকে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। ফলে রাজতন্ত্রের পক্ষে যা সবচেয়ে বিপজ্জনক, অর্থাৎ মুক্তপন্থী ও চরমপন্থী বিপ্লবীদের রাজতন্ত্র বিরোধী সমঝোতা, তা সম্ভব হয়। এখানে আরও একটি কথা স্মরণীয়, ফরাসিদের মন এমন গভীরভাবে রাজার প্রতিক্রিয়াশীল মন্ত্রীদের প্রতি নিবদ্ধ ছিল যে রাজার বিদেশ নীতির সাফল্য তাদের চোখ এড়িয়ে যায়। অথচ বিদেশ নীতি সম্পর্কে ফরাসি স্পর্শকাতরতা সর্বজন বিদিত। আন্তর্জাতিক ক্ষেত্রে রাজা ফরাসিদের কাঙ্ক্ষিত গৌরব দিয়েছিলেন। ন্যাভোরিনের নৌযুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করে ফ্রান্সের নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা করে যে অ্যালজিয়ার্স বিজয়, তা দশম চার্লসের রাজত্বকালেই ঘটেছিল। দশম চার্লস নথি স্বীকার করেননি, কুদেতার পথ বেছে নিয়েছিলেন। তিনি 1830-এর 26শে জুলাই 4টি অর্ডিন্যান্স জারি করেন। প্রথমটা হচ্ছে সংসদ আবার ভেঙে দেয়া হলো, দ্বিতীয়টা সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ করা হলো, 3 সংশোধিত নির্বাচনী আইনে নির্বাচকদের সংখ্যা কমিয়ে আনা হলো 25,000-এ, 4 নতুন নির্বাচনের একটি দিন স্থির করা হলো। অর্ডিন্যান্স জারি করে চার্লস রাবুয়েতে মৃগয়ায় যান। যখন তিনি ফিরে এলেন তখন তিনি আর রাজা নন। ইতিমধ্যে রাজ্য তার হাতছাড়া হয়ে গেছে। অর্ডিন্যান্সের প্রতিবাদে মুদ্রক ও সাংবাদিকদের ধর্মঘটের সঙ্গে সঙ্গে প্যারিসের সর্বত্র ব্যারিকেড তৈরি করা হয় এবং সশস্ত্র অভ্যুত্থান ঘটে। 3 দিন লড়াইয়ের পর প্যারিসের বিপ্লবীরা বিজয়ী হয়। জুলাই 27 থেকে জুলাই 29, 3টি গৌরবময় দিন। এই গৌরবময় দিন লড়াইয়ের পর প্যারিসের বিপ্লবীরা জয়ী হয়। পরিস্থিতি যে এমন বিপজ্জনক হয়ে উঠতে পারে চার্লস তা একেবারেই বুঝতে পারেননি এবং সম্ভাব্য বিপ্লবী অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেননি। যখন অনেক সাংবিধানিক সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তিনি তার সিংহাসন রাখতে চাইলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি তার পৌত্র দুক দ্য বার্দোর অনুকূলে সিংহাসন ত্যাগ করেন। কিন্তু ইতিমধ্যেই প্যারিসে এই রাজবংশের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। প্যারিস লুই ফিলিপ ডুক দালিয়ার হাতে সিংহাসন তুলে দিয়েছে। দ্য তকভিল লিখেছেন, জুলাই বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণরূপে বুর্জোয়া শ্রেণীর হাতে চলে যায়। এই শ্রেণী অন্য সব শ্রেণীকে ক্ষমতা থেকে বঞ্চিত করে নিজ শ্রেণীস্বার্থে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে। বস্তুত বুর্জোয়া শ্রেণী ফরাসি রাষ্ট্রকে একটি শিল্পোদ্যোগ হিসাবেই গ্রহণ করেছিল। লুই ফিলিপকে
রাজমুকুট দেওয়ার আগে সনদের সংশোধন করে এই শ্রেণী নিজস্ব স্বার্থ রক্ষার সুদৃঢ় ব্যবস্থা করেছিল। পুরনো সনদের ভূমিকাটি বাদ দিয়ে ঐশী রাজতন্ত্রের ধারণাকে অস্বীকার করা হয়। উচ্চতর কক্ষের বিশেষ ক্ষমতাকে বাতিল করা হয়। ভোটাধিকার কিছুটা প্রসারিত করার ফলে বুর্জোয়া শ্রেণীর অধিকাংশ মানুষ ভোটাধিকার পায়। এই বিপ্লব চার্চের ক্ষমতার উপর একটি বড় আঘাত। অভিজাত শ্রেণীকেও এই বিপ্লব প্রচণ্ড আঘাত করে, কারণ বিপ্লবের ফলে অভিজাত শ্রেণী দ্বিধাবিভক্ত হয়ে যায়। অভিজাতদের অধিকাংশই পূর্ব রাজার প্রতি অনুগত থাকলেও তাদের একটি ভগ্নাংশ নতুন ব্যবস্থার সমর্থকে পরিণত হয়। প্রজাতন্ত্রীদেরও এই বিপ্লব হতাশ করে। তারা রাজতন্ত্রের অবসান চেয়েছিল, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা চালাতে চায়নি। জুলাই বিপ্লব পুরোপুরি প্যারিসের বিপ্লব, কিন্তু সারা দেশ এই বিপ্লবকে অনায়াসে মেনে নিয়েছিল। প্যারিসের জুলাই বন্যিকণা বঞ্চিতগণ ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। বেলজিয়াম, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইটালি ও পোল্যান্ডে এই বিপ্লবের প্রচণ্ড প্রতিক্রিয়া হয়েছিল। এমনকি ব্রিটেনেও এই বিপ্লবের উত্তাপ অনুভূত হয়েছিল। আজ আসি।